স্বাভাবিক দুনিয়ার বাইরেও আত্মাদের একটা দুনিয়া থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার স্বাভাবিক চোখে দেখতে পারে না। কারণ সেটা দেখার জন্য থার্ড আই অর্থাৎ দুই চোখের বাইরেও তৃতীয় একটা চোখের দরকার হয়, যেটা পেয়েছিল এই ছোট মেয়েটা। এই মেয়েটা ছোট থেকে মৃতদেরকে দেখতে পেত। স্বাভাবিকভাবে যেরকম আমাদের চারপাশে মানুষ ঘুরে বেড়ায়, আমরা কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে দেখতে পাই, কিন্তু এই মেয়েটা মৃতদের দেখতে পেত। মেয়েটা যখন বড় হয়ে যায় তখন ভয়ানক একটা ভুলের কারণে মেয়েটা মৃতদের দুনিয়াতে চলে যায়। এরপর কি হয়েছিল সেই মেয়েটির সাথে সেটাই জানবো আজকের এই ভিডিওতে। ভিডিও শেষে এই সিনেমার সম্পর্কে আপনারা আরো কিছু জানতে পারবেন, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সিনেমা শুরু হয়, সময়টা 2005 সাল। এই মেয়েটার নাম আলিয়া, যে নিজের রুমে বসে একাই বই পড়ছিল। তখন তার মা তাকে তার ছোট বোনের খোঁজ নিতে বাইরে যেতে বলে। আলিয়া তার মায়ের কথা মতো তার ছোট বোনকে বাইরে গিয়ে খুঁজতে শুরু করে, আর একসময় তাকে খুঁজে পেয়ে যায়। কিন্তু এখানে বিষয়টা খুব অদ্ভুত যে তার বোন একটা পুরনো গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে ডাক দেবার পর ছোট বোন তাকে জানায় যে গাছের পিছনে নাকি একটা লোক ভয়ানক চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু আলিয়া গাছের পিছনে কিছুই দেখতে পায় না। তার ছোট বোনের নাম আবেল। আবেল তাকে জানায় এই অদ্ভুত লোকটা নাকি খুব রেগেছিল, কারণ এই বাড়িটা নাকি তাদের, আর তারা কখনোই নিজেদের বাড়িতে অন্য কাউকে সহ্য করে না। কিন্তু আলিয়া তার ছোট বোনের কথা তেমন একটা গুরুত্ব দেয় না। আলিয়া তাকে বলে এই সবকিছুই নাকি তার কল্পনা, এই বলে সে তাকে নিয়ে ফিরে যায়। আসলে আলিয়ার পরিবার কিছুদিন হলো এই পুরনো বাড়িটা কিনে ফেলেছে, আর এখানেই তারা সেটেল হওয়ার চেষ্টা করছে। কিন্তু তারা কখনোই জানতো না এই বাড়ির অতীতটা কি ছিল। আবেল সবসময় ঘুমানোর সময় তার কানে হেডফোন লাগিয়ে তারপর ঘুমায়। তার মা তাকে অনেকবার এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছে। আবেল তার মাকে বলেছে হেডফোন খুলে ফেললে সে নাকি অনেক মানুষের আওয়াজ শুনতে পায়, কিন্তু তার মা বুঝতে পারে না যে অনেক মানুষ বলতে সে কাদের বোঝাচ্ছে। তাই আবেলের মা এই বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না, আর সে ঘুমাতে তার রুমে চলে যায়। এদিকে ড্রয়িং রুমে আলিয়া পড়াশোনা করছিল, কিন্তু হঠাৎ সে কিছু অদ্ভুত চলাফেরা অনুভব করে। তাই আলিয়া তার ছোট বোনের রুমে তার খোঁজ নিতে যায়, আর তখনই হঠাৎ এক ভয়ঙ্কর চেহারার লোক আবেলের ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ভেতরে তার ছোট বোন চিৎকার করছে, আর বাহিরে আলিয়া তার বোনের জন্য অস্থির হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই তার বাবা মা ওখানে চলে আসে। তারপর দরজা ভেঙে ভেতরে যাওয়ার পর দেখা যায় আবেলের হাত পায়ে কিছু ভয়ানক আঁচড় কাটার চিহ্ন। মনে হয় কোনো অভিশপ্ত আত্মা এই কাজটা করেছে, কিন্তু আলিয়া বুঝতে পারছে না এই ভয়ঙ্কর চেহারার জিনিসটা আসলে কি ছিল। তারপর 12 বছর কেটে যায়। জায়গাটা ব্যাংকক। আলিয়া একটা জবের কারণে এখন এখানেই থাকে, আর আবেল থাকে তার বাবা মার সাথে। এই ছেলেটার নাম দাবিং। আলিয়ার সাথে তার গত 6 মাস ধরে রিলেশন চলছে। দাবিং একটা ফটোগ্রাফি এজেন্সির সাথে কাজ করে, তাই তার কাজের তেমন একটা চাপ থাকে না। আজকে তারা একটা ক্যাফেতে বসে তারা কথা বলছিল, তখন আলিয়ার ফোনে একটা কল চলে আসে, আর কলটা রিসিভ করতেই আলিয়ার পুরো চেহারাই বদলে যায়। কারণ তার বাবা মা একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। সে দ্রুত তার চাচার কাছে চলে যায়। তখন তার চাচা তাকে জানান কিছু কারণবশত তারা আসার আগে তার বাবা মাকে দাফন করতে হয়েছে। বিষয়টা কিন্তু অদ্ভুত। সে আলিয়াকে শক্ত হতে বলে, কারণ সে যদি ভেঙে পড়ে তাহলে তার বোনকে দেখার মতো আর কেউ থাকবে না। আলিয়া অনেক চেষ্টা করে নিজেকে সামলে নেয়। তারপর সে চলে যায় তার বোনকে দেখতে। এখানে আবেল একা একা বসে তার মা বাবার শোকে কাঁদছিল, আর সেখানে আলিয়া তার বোনের সাথে দাবিং এর পরিচয় করিয়ে দেয়। তাকে শান্ত হতে বলে, কারণ তার বাবা মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে, সে তো আছে, সে সবসময় তার ছোট বোনের খেয়াল রাখবে। তারপর আলিয়া তার বোনকে বলে আমাদের বাবা কোম্পানির পক্ষ থেকে তাদের থাকার জন্য যে বাড়িটা পেয়েছিল সেখানে তারা আর থাকতে পারবে না, তাই তাদের ফিরে যেতে হবে আবারও সেই পুরনো বাড়িতে, যে বাড়িটা গল্পের শুরুতে দেখতে পেয়েছিলাম। কথাটা শুনে আবেল কিছুটা আশ্চর্য হয়। তারপর তারা তিনজন রওনা হয় তাদের সেই পুরানো বাড়িতে। রাস্তায় যাওয়ার সময় আবেল তার বোনকে বারবার বলছিল যে সেখানে না গেলে হয় না, ওখানে তারা ছাড়াও অন্যরাও থাকে। কিন্তু আলিয়া এই বিষয়কে তেমন গুরুত্ব দেয় না, কারণ আজ পর্যন্ত আবেলকে নিয়ে তারা যেখানে গিয়েছে সেখানে তার এসব উদ্ভট কথাবার্তা তারা শুনেছে। তখন আলিয়া তাকে বলে এগুলো তার কল্পনা, সেই জন্য এগুলো নিয়ে চিন্তা না করে। তারপর তারা পৌঁছে যায় নিজেদের সেই পুরানো বাড়িতে। সেই কেয়ারটেকার এখনো এই বাড়ির যত্ন নেয়। বাড়িতে আসার পর আবেলের মধ্যে পুরানো অনুভূতিগুলো আবার জাগতে শুরু করে। এদিকে তার বোন নিজের বয়ফ্রেন্ডের সাথে সুন্দর একটি সময় কাটায়, আর অপরদিকে আবেল আবারও পুরানো অনুভূতি পেতে শুরু করে। আবেল তার বাবা মার রুমে তাদের স্মৃতি মনে করতে গিয়ে ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই সেখানে থাকা সাদা কাপড়ে মোড়ানো একটা ফার্নিচার তার দিকে ভয়ঙ্কর ভাবে আসতে শুরু করে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। রাতের বেলা আলিয়া যখন তাকে ডাকতে আসে তখন ভেতর থেকে আবেলের কোনো সারা শব্দ পাওয়া যায় না। আলিয়া এখানে তার বোনকে খাওয়ানোর জন্য এসেছিল। আজকে আলিয়া তার বোনের জন্য নিজ হাতে খাবার বানিয়েছে, কিন্তু অনেকক্ষণ ডাকার পরেও কোনো সারা শব্দ নেই। তখন আলিয়া সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। এদিকে রাতের বেলা ক্ষুধার কারণে
কারণে আবেল অন্ধকারের মধ্যেই কিচেন রুমে খাবার খুঁজতে চলে আসে। আর ঠিক তখনই তার কানে অদ্ভুত কিছু আওয়াজ আসতে শুরু করে। সে মনে করে তার বোন হয়তো নিচে নেমেছে, কিন্তু গিয়ে দেখে এখানে তার বোন আসেনি। যখন সে খাবার নিয়ে উপরে যাচ্ছিল তখন তার মনে হয় হয়তো কেউ তার পিছু করছে। যখন আবেল পিছনে তাকায় সে সেখানে কাউকে দেখতে পায় না। আর তখন আমার সিঁড়িতে এক ভয়ঙ্কর প্রেতাত্মাকে দেখতে পাই, যা অনেক ভয়ঙ্কর ছিল আর হামাগুড়ি দিয়ে উপরে আসছিল। এরপর আবেল একদম উপরে চলে আসে। তখন সে তার পায়ে কিছু একটা স্পর্শ অনুভব করে। আবেল নিচে তাকাতেই দেখতে পায় এক ভয়ঙ্কর প্রেতাত্মা তার পা জড়িয়ে ধরে আছে। অন্যদিকে আলিয়া তখনও ঘুমাচ্ছিল, কিন্তু তার ঘুম ভেঙে যায় একটা প্লেট ভাঙ্গার আওয়াজ শুনে। আলিয়া আর দাবিং সেখানে যাওয়ার পর শুধু ভাঙ্গা প্লেটটা দেখতে পায়। আবেলকে তারা আর কোথাও খুঁজে পায় না। তারপর তারা খোঁজ নিতে আবেলের রুমে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় আবেল চাদরের নিচে ভয়ে কাঁপছে। আলিয়া তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আবেল ঠিক তাই বলে যা সে দেখেছে, কিন্তু প্রতিবারের মতো আলিয়া আবারও তাকে অবিশ্বাস করে। আলিয়া বলে এটা তার মানসিক সমস্যা, এবার তাকে কোনো ভালো ডাক্তার দেখাতে হবে। আলিয়ার মতে এগুলো শুধু তার কল্পনা। কিন্তু তখনই আবেল রেগে যায় আর তার বোনকে বলে এগুলো তার কল্পনা না, সে মৃত মানুষদেরকে দেখতে পায়। এমনকি আজকে সে তার বোনকে ওইসব কথাগুলা বলে যেগুলো আজ পর্যন্ত সে লুকিয়ে রেখেছে। আসলে আবেলের মা শুরু থেকে জানতো আবেলের সমস্যার কথা, তাই সেই সময়টাতেই তার মা তাকে এক ওঝার কাছে নিয়ে গিয়েছিল। ছোট থেকেই আবেলের এক বিশেষ ক্ষমতা ছিল, আর এই ক্ষমতার জন্যই আবেল মৃতদের দেখতে পেত। এখানে ওঝা তাদের জানিয়েছিল ওই বাড়িটা যত দ্রুত সম্ভব তাদেরকে ছেড়ে দিতে হবে। সেই সময় ওঝা কিছু রিচুয়ালের মাধ্যমে আবেলের ক্ষমতাটাকে কিছুটা আটকে রেখেছিল। যখন তার মা বাবা মারা গেল আর তারা আবারও সেই বাড়িতে ফিরে আসলো, আর এই কারণেই আবেলের ক্ষমতাটা আবার জেগে উঠেছে। এতদিন সে তার বোনকে কিছু জানায়নি, কারণ সে কখনো তার কথা বিশ্বাস করার চেষ্টাই করেনি। কিন্তু আজকে তাকে সব জানাতেই হচ্ছে, কারণ ঘটনাটা এবার নাগালের বাইরে চলে যাচ্ছে। আগে শুধুমাত্র তারা তাকে ভয় দেখাতো, মানে মৃত ব্যক্তিরা আবেলকে ভয় দেখাতো, কিন্তু এখন ধীরে ধীরে তারা আবেলের ক্ষতি করার চেষ্টা করছে। তাই পরের দিন আলিয়া তার বোনকে নিয়ে চলে যায় সেই পুরানো ওঝার কাছে। সেখানে তারা পরিচিত হয়। আবেল বারবার তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তার বোন আলিয়াকে তৃতীয় চোখের কথা জানায়। এখানে ওঝার আবেলের সাথে পরিচয় ছোটবেলা থেকেই, তাই সে তার সকল আবদার রাখে। ওঝা তাদের জানায় প্রত্যেকটি মানুষ জন্মের সময় দুটো চোখের পাশাপাশি তৃতীয় একটা চোখ আর ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে জন্মায়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বন্ধ অবস্থায় থাকে, কিন্তু দুনিয়ার অল্প কিছু মানুষ আছে যারা বিশেষ ক্ষমতার অধিকারী হয়। সেই ক্ষমতার মাধ্যমে তারা পৃথিবীর অতৃপ্ত বিষয়গুলোকে দেখতে পায়, যার মাধ্যমে তারা মৃত মানুষদেরকেও দেখতে পারে। অন্যান্য বিষয়গুলোর তুলনায় মৃতদের দুনিয়া দেখতে পাওয়াটা অনেকেই সহ্য করতে পারে না, যেমনটা হয়েছে তার বোনের আবেলের সাথে। আসলে তার এই ক্ষমতা সে পেয়েছে তার নানির কাছ থেকে। তার নানি এই ক্ষমতার অধিকারী ছিল, কিন্তু আলিয়া তার এসব কথা কেন জানে তেমন গুরুত্ব দিতে চাইছে না। আলিয়া বলে এগুলো তার কাছে ততটাই অর্থহীন যতটা একটা বাচ্চা মানুষের গল্প হয়ে থাকে। আলিয়া ওঝাকে জিজ্ঞাসা করে যার জন্ম থেকে এই চোখ বন্ধ, কোন শক্তির মাধ্যমে সেটা খোলা সম্ভব কিনা। ওঝা তাকে জানায় হ্যাঁ, অবশ্যই সম্ভব। তাই আলিয়া তার কাছে রিকোয়েস্ট করে সে যেন তার তৃতীয় নয়ন খুলে দেয়, মানে তৃতীয় চোখ, যে চোখের মাধ্যমে আবেল মৃতদের দেখতে পাবে। ওঝা প্রথমে রাজি হচ্ছে না, সে তাকে সাবধান করে। ওঝা তাকে বলে এই তৃতীয় চোখ একবার খুলে গেলে এটাকে বন্ধ করা অসম্ভব, আর এই মৃতদের দুনিয়া এবং মৃতদেরকে সে সারা জীবন দেখতে পাবে, আর সবাই এটা সহ্য করতে পারে না। কিন্তু আলিয়া যেহেতু কিছুই বিশ্বাস করছিল না, তাই এই ব্যাপারটা ওঝার গায়ে লেগে যায়। সে সাথে সাথে রাজি হয়ে যায়। তারপর শুরু হয়ে যায় সেই বিশেষ রিচুয়াল। ওঝা প্রথমে আলিয়াকে একটা চেয়ারে বসিয়ে দেয় আর তার নিজের বুকে হাত রাখতে বলে। তারপর তিনি তার দুই চোখ একটা ফিতা দিয়ে বেঁধে দেয় এবং বিশেষ মন্ত্র পড়তে শুরু করে, যার কারণে কিছুটা সময় পর আলিয়ার বিরক্ত লাগতে শুরু করে। কিন্তু এখানে আমরা কিছু মৃত্যুদের ছায়া দেখতে পাই। তারপর একসময় রিচুয়ালটা শেষ হয় আর ওঝার কথা অনুযায়ী তার তৃতীয় নয়ন খুলে যায়, মানে তৃতীয় চোখ। আলিয়া ওখান থেকে উঠে সামনে দেখতে শুরু করে। সবকিছু তার কাছে স্বাভাবিক লাগছে, যার কারণে আলিয়া আবারও ওঝাকে অবহেলা করে কথা বলতে শুরু করে আর সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পর আলিয়া আবেলকে সরাসরি জানিয়ে দেয় আগামীকাল তাকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। তারপর আলিয়ার বয়ফ্রেন্ড তাকে বিদায় জানিয়ে চলে যায়, কারণ তার এজেন্সি থেকে ইমার্জেন্সি একটা কাজ চলে এসেছে। এরপর আলিয়া ভেতরে যাওয়ার পর তার নিজের হাতে কিছু অদ্ভুত দাগ দেখতে পায়। সেগুলো দেখে সে অনেক অবাক হয়ে যায়। রাতের বেলা আলিয়া পাশের হসপিটালে নিজের চেক আপ করাতে যায়। ভেতরে যাওয়ার পর সে যখন অপেক্ষা করছিল, সে দেখতে পায় তার পাশে একটা অসুস্থ বাচ্চা মেয়ে হুইল চেয়ারে বসে আছে। বাচ্চারা তাকে বলে কাউন্টারে নাকি তার মা আছে, সে যেন তার মাকে বলে দেয় সে তার বাবাকে অনেক ভালোবাসে। কিন্তু তখনই ওয়েটিং লিস্টে আলিয়ার নাম চলে আসে আর সে চেক আপ করাতে চলে যায়। ডাক্তার তাকে জানায় অতিরিক্ত চিন্তা করার জন্য তার শরীর দুর্বল হয়ে গেছে, তাছাড়াও তার অ্যালার্জির কিছু সমস্যা রয়েছে। ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দেয়। তারপর আলিয়া সেই কাগজটা নিয়ে বাহিরে চলে আসে, কিন্তু
আলিয়া ওই বাচ্চাটাকে সেখানে আর খুঁজে পায় না। তাই বাচ্চাটা যে মহিলাকে তার মা বলেছে আলিয়া তাকে গিয়ে বলে, আপনার মেয়ের নাম কি তিশা? সেই মহিলা স্বীকার করে যে হ্যাঁ, তার মেয়ের নাম তিশা। তখন আলিয়া তাকে বলে, তিশা একটু আগে বলল যেন আমি আপনাকে বলে দিই সে তার বাবাকে খুব ভালোবাসে। কিন্তু তখনই মহিলাটা অবাক হয়ে যায়। সে আলিয়াকে বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? আলিয়া বিষয়টা বুঝতে পারে না। তখন মহিলা তাকে জানায় আজকে সকালে তার মেয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এই কথাটা শোনার পর আলিয়ার তো পুরো মাথায় নষ্ট হয়ে যায়। তখন আলিয়া দৌড়ে গিয়ে কাউন্টারে জিজ্ঞাসা করে এই হুইল চেয়ারে একটা মেয়ে বসেছিল, সে কোথায়? তখন আলিয়াকে মেয়েটা জানায় এখানে নাকি কেউ বসেছিল না, আলিয়া নাকি নিজের সাথে কথা বলছিল। এবার আলিয়া তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বুঝতে পারে। তখন আলিয়া হসপিটালের ওয়াশরুমে গিয়ে তার বোনকে কল করে, তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বুঝতে পারতো যে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক, মানে কোনটা জীবন্ত মানুষ আর কোনটা অতৃপ্ত আত্মা। তখন আবেল তাকে জানায় কিছু কিছু ক্ষেত্রে তারা একদম স্বাভাবিক মানুষের মতো সামনে আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এদেরকে ভয়ানক রূপে দেখতে পাওয়া যায়। তখনই আলিয়া তার সামনের ওয়াশরুমে একটা আওয়াজ শুনতে পায়। সে যখন ওয়াশরুমে নিচ দিয়ে তাকায় তখন আলিয়া ভয়ঙ্কর এবং রক্তাক্ত একজনের পা দেখতে পায়। আর এই পা জীবন্ত কোনো মানুষের পা ছিল না, আর সেটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তখন আলিয়া ভয় পেয়ে ফার্মেসিতে চলে আসে, আর সেখানেও তার ডান পাশে অ্যাক্সিডেন্টে গুরুতর জখম হওয়া এক মৃত মানুষকে দেখতে পায়। এবার তার আর বিশ্বাস না করে কোনো উপায় নেই, আলিয়া ভয় পেয়ে লিফটে ঢুকে পড়ে আর নিচের দিকে নামতে শুরু করে। এখানে আলিয়া চাচ্ছিল যত দ্রুত সম্ভব সে যেন তার বাড়িতে পৌঁছাতে পারে, কিন্তু মাঝপথে লিফটের সমস্যা হতে শুরু করে, লিফট থেমে যায়। তখন আলিয়া তার ফোনের ডিসপ্লেতে ভয়াবহ একজনকে দেখতে পায়, কিন্তু এবার সে উপরের দিকে তাকায় না, বরং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। একটু পর লিফটের সমস্যা ঠিক হয়ে যায়, কিন্তু লিফট থেকে বের হওয়ার সময় ভয়ানক কিছু একটা তাকে ধরতে আসে। তবে আলিয়া সময় মতো সেখান থেকে বেরিয়ে পড়ে। আলিয়া বাড়ি যাওয়ার জন্য যখন গাড়ি নিয়ে যাচ্ছিল হঠাৎ একটা মৃত মানুষ তার গাড়ির সাথে ধাক্কা খায়, কিন্তু আলিয়া বিষয়টা বুঝতে পারে না, তাই বিষয়টা যাচাই করার জন্য বাইরে যায়। আর তখনই আবারও তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। একটা ভয়ঙ্কর মেয়ে তার কাছে সাহায্য চাইছে, একদম ভয়ানক তার কণ্ঠস্বর। তখন আলিয়া ভয় পেয়ে পিছনের দিকে সরে যায়, কিন্তু একদম শেষ মুহূর্তে আলিয়া চমকে ওঠে, কারণ সেখানে উপস্থিত থাকা মানুষগুলো তাকে দেখছিল যে মেয়েটা একা একাই পাগলের মতো কেন করছে। তখন আলিয়া তার গাড়িটা নিয়ে বাড়ি ফিরে আসে। প্রথমে সে তার নিজের বোনকে গিয়ে জড়িয়ে ধরে, তারপর তাকে জিজ্ঞাসা করে এখন আমি কি করব। আবেল জানায় সেটা সে নিজেও জানে না, কিন্তু আবেল ওজার থেকে যা জেনেছে সেটা হলো তারাই পৃথিবীতে রয়ে গেছে যাদের কোনো ইচ্ছা অপূর্ণ আছে, তাই তারা ওই সকল মানুষের পিছনে পড়ে যায় যারা তাদের ভাষা বুঝতে পারে এবং তাদেরকে দেখতে পায়। কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক ভয়ঙ্কর হয়, আর কিছু ক্ষেত্রে অনেক ভালো হয়, তবে খারাপের সংখ্যাই অনেক বেশি। কিন্তু সেখানে আমাদের উচিত ভয় না পাওয়া আর তারা কি চায় সেটা শোনা, যেটা আজ পর্যন্ত আমি কখনো করতে পারিনি, কারণ আমি যতই তাদের মুখোমুখি হই আমি ততই বেশি ভয় পাই। আর এটা আলিয়ার জন্য নতুন। আজকে রাতে আলিয়া তার রুম থেকে বালিশ নিয়ে আসে, কেননা আলিয়া আজকে রাতে কখনোই একা ঘুমাতে পারবে না, কারণ ওই সাহসটা এখন আর তার নেই। ঘুমানোর সময় আলিয়া তার বোনের সাথে কথা বলতে থাকে। আলিয়া এতদিন তার বোনের কোনো কথাই বিশ্বাস করেনি, কিন্তু আজকের পর থেকে আলিয়া সবকিছু বিশ্বাস করতে শুরু করেছে। সে বুঝতে পারছে আবেল তাকে যা বলেছে তা কতটা সত্যি ছিল। আবেল আলিয়াকে তার হেডফোন দিতে চায়, কিন্তু আলিয়া সেটা নেয় না, যার কারণে মধ্যরাতে আলিয়া ঘুমানোর সময় অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আলিয়া বুঝতে পারে এটা স্বাভাবিক কিছু নয়, কিন্তু তারপরেও আলিয়া এগিয়ে যায়, কারণ এই সমস্যার সমাধান তাকে করতেই হবে। তাই মৃতদের ভয় না পেয়ে তাদের সাথে কথা বলতে হবে, জানতে হবে যে তারা কি চায়। কিন্তু আলিয়া কাউকে দেখতে পায় না। যখন আলিয়া চলে যাচ্ছিল তখন কিচেন রুম থেকে আওয়াজ শুনতে পায়। আলিয়া দেখতে পায় সেখানে কেউ নেই, কিন্তু একটা চাকু নিজেই চলছে। কিন্তু তখন আলিয়া ভয়ে আটকে উঠে, কারণ আয়নার মধ্যে সে ভয়ঙ্কর এক অবয়বকে দেখতে পাচ্ছিল। এটা দেখে আলিয়া ভয় পেয়ে যায়। সে যখন উপরের দিকে তাকায় তখন সেটা তার সামনে চলে আসে। প্রেত আত্মাটা ছিল অনেক ভয়ঙ্কর। এটা দেখে আলিয়া অনেক ভয় পেয়ে যায় এবং নিচে পড়ে গিয়ে চিৎকার করতে থাকে। আর সাথে সাথে সেখানে আরো একটা বাচ্চাকে সে দেখতে পায়, আর সেই সব আত্মাগুলো আলিয়াকে মারতে চায়। তখন আলিয়া ভয় পেয়ে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে, আর সেখানে আলিয়া সেই মৃত পরিবারকে একসাথে দেখতে পায়। এরপর যখন সবকিছু ঠান্ডা হয়ে যায় তখন আলিয়া সাহস করে বাইরে বেরিয়ে আসে, আর সবাইকে জিজ্ঞেস করতে শুরু করে তারা আসলে কি চায়, তাদের আসলে কি দরকার, কি করলে তারা তার পিছু ছেড়ে দিবে। আর ঠিক তখনই সেই মৃত পরিবারের সবাই আলিয়ার পা টেনে ধরে। চিৎকার করতে শুরু করে আলিয়া, কিন্তু তার বোনের কানে হেডফোন লাগানো ছিল, তাই সে ভালোভাবে শব্দগুলো শুনতে পারছিল না। যেটুকু শুনতে পাচ্ছিল তার মনে হচ্ছে এগুলো হয়তো সেই মৃত ব্যক্তিদের আওয়াজ, তাই আবেল সেটা তেমন গুরুত্ব দেয় না। আর এইদিকে মৃতদের পরিবার আলিয়ার পায়ে ভয়ানক আঁচড় কাটতে শুরু করেছে, আর অপরদিকে আবেল খেয়াল করে তার পাশে তার বোন নেই, তাই সে তার বোনকে খুঁজতে নিচে নেমে আসে। কিন্তু যেখানে একটু আগে আলিয়া মৃতদের সাথে ছিল সেখানে আবেল কাউকে দেখতে পায় না। এমনকি আবেলের সাথেও ভয়ানক কিছু ঘটনা ঘটতে শুরু করে, তাই সে দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর রুমের আলমারির ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়, কিন্তু সেখানে কোনো অতৃপ্ত আত্মা ছিল না। সেখানে আলিয়া ভয় পেয়ে আহত অবস্থায় লুকিয়ে ছিল। আলিয়া তার বোনকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। এরপরের দিন তারা তিনজন, আবেল, আলিয়া এবং দাবিং ওজার সাথে দেখা করতে আসে এবং তাদের সাথে
যা যা হয়েছে ওঝাকে সবকিছু খুলে বলে। তখন ওঝা সবকিছু জানার পর আলিয়াদের বাড়িতে আসে। ওঝা বাড়িতে আসার পর একটা বিশেষ যন্ত্র বের করে, আর যেটা শুভ আর অশুভদের মধ্যে পার্থক্য বের করবে। যদি এটা ঘড়ির কাঁটার মতো ঘুরতে শুরু করে তার মানে এখানে শুভ আত্মা আছে, আর যদি বিপরীত দিকে ঘুরে তার মানে বুঝতে হবে এখানে অশুভ শক্তি রয়েছে। দেখা যায় এটা বিপরীত দিকে ঘুরতে শুরু করে, অর্থাৎ এটা নিশ্চিত হওয়া গেল এই বাড়িতে কোনো শুভ নয় বরং অশুভ শক্তির রাজত্ব চলছে। এই আত্মাগুলো এই বাড়িতে উৎপাত কেন করছে সেটা জানার জন্য ওঝা একটা রিচুয়াল করতে শুরু করে। তারা চারজন একটা টেবিলে বসে, তারা চারজনের হাত ধরে রয়েছে। ওঝা তাদের সাবধান করে বলে এখানে যা কিছুই হয়ে যাক না কেন তারা যেন কেউ তাদের চোখ না খুলে। তারা সেখানে সবকিছু ঠিকঠাক মতোই করছিল, আর তারা কিছুক্ষণের মধ্যে মৃত মানুষদের জগতে চলে যায়, যেখানে তারা তিনজন পৌঁছতে যায়, কিন্তু দাবিং তাদের সাথে ছিল না। এই বিষয়টা কিন্তু আপনারা একটু মনে রাখবেন। তো যাই হোক, এরপর আলিয়া আর আবেল ওঝাকে বলে দাবিং এখানে আসলো না কেন। তখন ওঝা দুই বোনকে জানান এই শক্তি দাবিং এর সাথে কথা বলতে ইচ্ছুক না। তারা এই রিচুয়াল মাধ্যমে সেই সময়টাতে চলে গিয়েছে যে সময়টাতে এই মৃত পরিবার জীবিত ছিল। এখানে তারা তিনজন সবকিছুই দেখতে পাচ্ছিল। সেই পরিবার তখন ঘুমাচ্ছিল। তখন হঠাৎ বাড়ির জানলা ভেঙে একটা চোর ঢুকে পড়ে আর তাদের লকার ভেঙে টাকা পয়সা চুরি করে নেয়। কিন্তু কোনো কারণে সেই পরিবারের ছেলেটার বাবার ঘুম ভেঙে যায়, আর সে চোরকে আটকাতে গেলে সেই চোর তার একটা পা দুই টুকরো করে ফেলে। ফলে সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে আর তার পুরো পরিবারকে একটা আলমারিতে বন্দি করে রাখে। আর চোর সেখান থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায়। আর এদিকে আলমারির ভিতরে অক্সিজেন কমতে থাকে। একসময় পুরো পরিবারটা অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে মারা যায়। আর এটাই হলো সম্পূর্ণ ঘটনা, যে কারণে সেই অতৃপ্ত আত্মাগুলো এখন এই বাড়িতে ঘুরে বেড়ায়। প্রত্যেকে যখন স্বাভাবিক হয় তখন ওঝা তাদের জানায় যে তারা তাদের এরকম মৃত্যু কখনোই মেনে নিতে পারেনি। এমনকি আলিয়ার বাবা যখন এই বাড়িটা কিনেছিল তখনও তারা মেনে নিতে পারেনি যে এই বাড়িতে অন্য কেউ থাকবে। কিন্তু তারা বিষয়টাকে পাত্তা না দিয়ে বছরের পর বছর এই বাড়িতে থেকে গেছে। এখন সেই মৃত পরিবার তাদের থেকে প্রতিশোধ নিতে চায়। তারা তাদের দুই বোনকে মৃতদের দুনিয়াতে নিয়ে যেতে চায়। এই ঘটনায় ওঝা বুঝতে পেরেছে দাবিংকে মৃত পরিবার মোটেও পছন্দ করছে না। তাই দাবিংকে ওঝা বলে ঘটনা যে পর্যন্ত স্বাভাবিক না হয় সে যেন এই বাড়িতে আর না আসে। আর আলিয়াদেরকে বলে এই বাড়িটা খুব তাড়াতাড়ি তোমরা ছেড়ে দিও। তখন আলিয়া বলে এই বাড়ি ছাড়া আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নেই, আর তারা অন্য কোথাও গিয়ে থাকতেও পারবে না। অন্য কোথাও গিয়ে থাকতে হলে টাকা লাগবে, অন্য কোথাও গিয়ে থাকতে যে টাকাটা তাদের লাগবে সেটাও তাদের কাছে নেই। আলিয়া তখন ওঝাকে জিজ্ঞাসা করে এটা ছাড়া আমাদের হাতে কি আর কোনো রাস্তা নেই, বা মৃতদের কি তাদের দুনিয়াতে পাঠানো সম্ভব নয়? তখন ওঝা জানায় অবশ্যই আছে, কিন্তু এটা খুবই বিপজ্জনক হতে পারে। কিন্তু তারপরও তারা তিনজন মিলে আবার একটা রিচুয়াল পালন করতে শুরু করে আর সেই অতৃপ্ত আত্মাদের জগতের দরজা খোলার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করেও কিছু হচ্ছে না। ওঝা তাদের সাবধান করে যা কিছুই হয়ে যাক না কেন তারা যেন কেউ দুর্বল না হয়। তারা আবার রিচুয়াল করতে শুরু করে, কিন্তু ওঝা যে ভয় পেয়েছিল ঠিক সেটাই হয়। সেই অশুভ শক্তি আলিয়াকে নিজের বশ করে ফেলে, কারণ আলিয়া এখানে অনেক ভয় পাচ্ছিল। আর আলিয়াকে নিয়ে যায় অতৃপ্ত আত্মাদের দুনিয়ায়। আলিয়া আবার সেখানেই পৌঁছে যায় যেখানে সে পরিবারকে মারা হয়েছিল। এখন এই পরিবারের সবাই সেখানে মরে পড়ে আছে। এটা দেখে আলিয়া সেখানে বসে কাঁদছিল। ঠিক তখনই সেই মৃতরা আবারও জেগে ওঠে আর আলিয়াকে ভয় দেখানোর চেষ্টা করে। এদিকে আলিয়া চোখ বন্ধ করে ছটফট করছিল। এভাবে একসময় আলিয়াকে সম্পূর্ণ বশ করে নেয়, যার কারণে আলিয়াকে এখন আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তারা কোন রকমে আলিয়াকে খাটের সাথে বেঁধে ফেলে আর ওঝা বোঝার চেষ্টা করে তারা আসলে কি চাইছে, তারা কেন নিজেদের দুনিয়াতে ফেরত যেতে চাইছে না। এখানে ওঝা বুঝতে পারে এই পরিবার নিজেদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, যার কারণে ওঝা এবং আবেল আবার চলে যায় অতীতের ঘটনায়, যেখানে সে চোর সবকিছু লুটপাট করে ফেরত চলে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে চোর একবার তার মুখোশ খুলে আর দেখা যায় এই চোরটা হলো তাদের বাড়ির কেয়ারটেকার। সে তাদের মালিকদের মেরে সব টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। আর এর জন্য মূলত অতৃপ্ত আত্মাগুলো সুযোগ খুঁজছিল কখন তারা একটা মানুষের উপর ভর করতে পারবে আর কখন তারা নিজেদের প্রতিশোধ নিতে পারবে। এদিকে আলিয়া এতটাই শক্তিশালী হয়ে উঠে যে তাকে আর সামলানো যাচ্ছিল না। যে খাটের সাথে আলিয়াকে বেঁধে রাখা হয়েছিল সেই খাট ভেঙে আলিয়া বেরিয়ে পড়ে কেয়ারটেকারকে দুনিয়া থেকে সরিয়ে দিতে। আলিয়াকে দেখতে এখন অনেক ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে না যে এটা আলিয়া। আলিয়া সরাসরি কেয়ারটেকারের বাসায় চলে যায়। কেয়ারটেকার দরজা খোলার সাথে সাথেই আলিয়া তার উপর আক্রমণ করতে শুরু করে। সে বলতে শুরু করে সে কেন তার ফ্যামিলিকে মেরে ফেলেছে, কি করেছিল তার ফ্যামিলি। তার যদি টাকা প্রয়োজন হতো তাহলে টাকা নিয়ে চলে যেত, কেন তাদেরকে এভাবে মেরে দিল। তখন কেয়ারটেকার আলিয়াকে বলে তার মালিক তার উপর অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি সামান্য কিছু ভুলের কারণে তার বেতন ঠিক মতো দিত না। একসময় তার অনেক টাকার দরকার ছিল, সে তার মালিকের কাছে টাকা চেয়েছিল কিন্তু তার মালিক তাকে টাকা দেয়নি, যার কারণে তার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়। যদি সেদিন তার মালিক তাকে টাকা দিত তাহলে হয়তো তার সন্তান প্রতিবন্ধী হয়ে জন্ম নিত না। আর এজন্যই তার চাহিদা আর প্রতিশোধ নেওয়ার জন্য তার মালিকের বাড়িতে যায়। চুরি করতে গিয়ে ধরা পড়ার কারণে সে পরিবারকে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল। আর সাথে সাথে আলিয়ার কাছে কেয়ারটেকার ক্ষমা চাইতে থাকে, কিন্তু আলিয়া তার পা দু টুকরো করে দেয়, যেমনটা সে তার বাবার ক্ষেত্রে করেছিল। এবং একসময় গিয়ে আলিয়া কেয়ারটেকারকে একদম মেরে ফেলে। শেষ মুহূর্তে যখন আবেল আর ওঝা তাকে আটকাতে আসে তখন আলিয়ার মধ্যে থেকে অশুভ শক্তি আবেলের মধ্যে প্রবেশ করে, যার কারণে
আলিয়া তো সুস্থ হয়ে যায়, কিন্তু আবেল চলে যায় কোমায়। কারণ শুরুতে একটা ঘটনা জানা গিয়েছিল, এই অশুভ শক্তি তাদের দুই বোনের উপর অনেক রেগে আছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য তারা আবেলকে বেছে নিয়েছে। এরপর তারা আবেলকে হসপিটালে নিয়ে আসে। তখন আলিয়া ওঝার কাছে তার বোনকে ফিরিয়ে আনার উপায় জানতে চায়, কিন্তু ওঝা বলে এটা খুব বিপজ্জনক। যে একবার মৃতদের দুনিয়াতে চলে গিয়েছে সে কখনো ফিরে আসতে পারেনি। তবে একটা উপায় আছে, যদি কোনো মৃত মানুষ তাকে সাহায্য করে তাহলে সেখানে দুজনের ক্ষমতা একত্রিত হলে বাকিরা বিভ্রান্ত হবে, মানে অতৃপ্ত আত্মা, এরপর হয়তো তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু আলিয়া কিছু বুঝতে পারছে না। তখনই ওঝা আলিয়াকে অস্বাভাবিক একটা সত্যি কথা জানায়। আলিয়া এতদিন ধরে যে মানুষটাকে নিজের বয়ফ্রেন্ড ভেবে এসেছে সে আসলে স্বাভাবিকভাবে কোনো মানুষ নয়, সে মৃতদের দুনিয়ারই একজন। ওঝার মুখে এই কথা শুনে আলিয়া একদম স্তব্ধ হয়ে যায়। এর কারণে সেদিন বাকিরা সব ঘটনা দেখতে পারলেও দাবিং সেই ঘটনা দেখতে পারেনি। এখানে ছোটবেলা থেকে আবেলের সাথে সাথে আলিয়ার তৃতীয় চোখ কিছুটা খোলা ছিল, কিন্তু সে ছিল অনেক সাহসী। তার কাছে মৃত্যুরা আসলেও তার উপর তেমন প্রভাব বিস্তার করতে পারত না। কিন্তু ওঝা যখন রিচুয়ালদের মাধ্যমে তার তৃতীয় চোখ সম্পূর্ণ খুলে দেয় তখন থেকে আলিয়া সবকিছু অনুভব করতে শুরু করে। সে শুরু থেকে দাবিংকে দেখে এসেছে, সে কোনো বাস্তব মানুষ ছিল না। আর আলিয়া এই ঘটনা জানতে পেরে সে নিজেকে নিজেই বিশ্বাস করতে পারে না। এদিকে দাবিং এর সাথে তার বাবার সম্পর্ক কখনোই ভালো ছিল না। কিন্তু 4 বছর পর দাবিং তার বাবার সাথে সম্পর্ক ঠিক করে যখন তার বাবার সাথে দেখা করার জন্য বের হচ্ছিল তখনই গাড়ির সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়, যার কারণে দাবিং এর বাবার সাথে তার দেখা হওয়ার ইচ্ছাটা অপূর্ণ থেকে যায়। আর এটাই তাকে দুনিয়াতে রেখে দিয়েছে। কিন্তু দাবিং তার বাবার কাছে গিয়েছিল, কিন্তু তার বাবার তৃতীয় চোখ খোলা ছিল না যে সে তার ছেলেকে দেখতে পাবে। এদিকে ওঝা আবেলকে বাঁচানোর জন্য সব প্ল্যান করে ফেলেছে। ওঝা দাবিংকে বুঝায় এই দুনিয়া তার থাকার জায়গা না। এরপর তারা দুজন যখন আবেলকে বাঁচাতে সক্ষম হবে তখন যেন সময় মতো দাবিং সেখান থেকে তার দুনিয়ায় চলে যায়। এরপর ওঝার রিচুয়ালের মাধ্যমে তারা দুজন চলে যায় মৃতদের দুনিয়াতে। তারা একটি টানেলের মতো জায়গায় পৌঁছে যায়। সেখানে দুইটা রাস্তা ছিল, একটা ছিল বাস্তব দুনিয়া যাওয়ার রাস্তা আর একটা হচ্ছে মৃতদের দুনিয়াতে যাওয়ার রাস্তা। তারা সেখানে অন্য একটা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায়। তারা যতক্ষণ একে অপরের হাত ধরে থাকবে ততক্ষণ মৃতদের দুনিয়ার কেউ তাদের চিনতে পারবে না। বাকি আত্মারা মনে করবে তারা তাদেরই সদস্য। তারা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তারা সেখানে অনেক ভয়ঙ্কর আত্মাদের দেখতে পায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা আবেলকে খুঁজে পেয়ে যায়। আবেলকে একটা খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। আর আবেলকে খাঁচা থেকে বের করার সময় তারা তাদের হাত ছেড়ে দেয়। আর ঠিক তখনই অশুভ শক্তি তাদের উপর আক্রমণ করে, কিন্তু সাথে সাথে তারা আবারও নিজেদের হাত ধরে ফেলে, যার কারণে আত্মাদের মনে হতে শুরু করে তারা তাদেরই একজন। এভাবে তারা ধীরে ধীরে এগোতে শুরু করে। তারা ফিরে যেতে শুরু করে সেই জায়গায় যেখান থেকে তাদের বাইরে বের হওয়ার রাস্তা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তারা বাস্তব দুনিয়ার রাস্তা খুঁজে পায়। এদিকে বাস্তব দুনিয়ায় ওঝা দরজাটা খোলা রেখেছে। মূলত এর জন্য ওঝা তাদের সাথে যেতে পারেনি, কারণ এই দরজায় একজনের পাহারা দিতে হবে যেন মৃতদের দুনিয়া থেকে কেউ আসতে না পারে। এদিকে প্রথমে আবেল বাস্তব দুনিয়ায় ফিরে আসে আর আলিয়া তার ভালোবাসার মানুষকে শেষ বিদায় জানিয়ে দেয়। এরপর আলিয়া বাস্তব দুনিয়ায় ফিরে আসে। এরপর বাস্তব দুনিয়ার 2 বছর পরের কাহিনী আমাদেরকে দেখানো হয়। আর এই সব বিষয়গুলো এখন দুই বন্ধুর জন্য খুবই স্বাভাবিক হয়ে গেছে। যেমন তারা দুজন আজকে ওঝার সাথে দেখা করতে এসেছে। আলিয়া ওঝাকে জানায় তার অফিসে নাকি এই মাসে 2টো আত্মাকে দেখেছে। তারা শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকে আর সে বুঝতে পেরেছে তারা খারাপ নয়। আর আবেল জানায় তার স্কুলেও সে কিছু আত্মা দেখেছে আর সেই আত্মা তাকে কিছু বলতে চায়। তখন ওঝা বলে তারা যে ক্ষমতাটা পেয়েছে তারা যেন এই ক্ষমতাটা ভালোভাবে ব্যবহার করে। এখন তারা যেহেতু তাদের ক্ষমতা সম্পর্কে জানে তাই সেই আত্মাগুলো কি চায় তাদেরকে সেটা জিজ্ঞাসা করা আর সম্ভব হলে তাদেরকে সাহায্য করা। আর তারা দুজন সেটাই করতে শুরু করে, মানে তারা এখন থেকে মৃতদেরকে সাহায্য করবে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। এতক্ষণ আপনারা যে কাহিনীটা শুনলেন এটা একদম একটি কাল্পনিক কাহিনী, কিন্তু আপনারা যদি সত্যিকারের কোনো হরর মুভি দেখতে চান বা যেটা বাস্তবে ঘটেছে তাও আবার সেটা বাংলাদেশে, তাহলে ডান পাশের ভিডিওটা দেখে নিন যেটা আমাদের বাংলাদেশেই ঘটেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।